রাজস্থান থেকে কিছু লেবার্স এসেছিল ওই বিল্ডিংটা বানানোর সময়। ওই বিল্ডিংটা একটা বড় কমপ্লেক্স, কিছু লেবার রাজস্থান থেকে এসেছিল। সেই লেবারদের মধ্যে কোনো একজনের মা, মানে তার মা মারা গেছে, ওর সাথে চলে এসেছিল এবং এখানে থেকে গেছে। এন্টিটি বা স্পিরিট যেটা আমরা বলি, সবগুলো কিন্তু হিউম্যান নয়, অনেক এক্সট্রা টেরেস্ট্রিয়াল এন্টিটিও আরও আছে। দেখুন কিরকম আশ্চর্য, কোনো কিন্তু সম্পর্কই নেই। হসপিটাল থেকেই একটা সুইসাইডাল এন্টিটি ওনার সাথে অ্যাটাচ হয়ে গেছে। আমাদের যে ইউনিভার্সটা, এটা অনেকগুলো ডাইমেনশনে ভাগ করা। তো আদার ডাইমেনশনস থেকে অনেক সময় অনেক এন্টিটিসরা এখানে চলে আসে। নমস্কার, আমি দেবাঞ্জনা। অলৌকিকার একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের মধ্যে গেস্ট আর কেউ নন, সুবর্ণা ম্যাডাম। তো আসুন আজকে আমরা ম্যাডামের থেকে তার লাইফের এক্সপিরিয়েন্স বেশ কিছু প্যারানর্মাল কেস হিস্ট্রি শুনে নেব। তো একদিন দেরি করব না, ওনার সঙ্গে একদম ঘটনায় যাব। নমস্কার ম্যাডাম। তো কেমন আছেন? খুব ভালো আছি। তো ম্যাম, আপনার সঙ্গে আমাদের যেটা হয়েছিল যে প্যারানর্মাল কিছু আপনার কেস হিস্ট্রি শুনব। ম্যাম কিন্তু হিলার, স্পিরিট কমিউনিকেটর, মিডিয়ামশিপ জানেন এবং ফার্স্ট লাইফ রিগ্রেটার। উনি স্বয়ং তৃপ্তি জৈনের স্টুডেন্ট। আপনারা জানেন তৃপ্তি জৈনকে, যিনি স্টার প্লাসের বিখ্যাত পিএলআর করতেন এবং উনি তার স্টুডেন্ট। তো আপনাদেরকে ওনার পরিচয়টা দিয়ে দিলাম। এবার আপনি যাকে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে যোগাযোগ করতে চান, আমি ওনার নাম্বার আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে। তো শুনবো। স্পিরিট কমিউনিকেশনের জন্যই আজকাল অনেক বেশি প্যারানর্মাল জিনিসপত্রের সাথে আমার এনকাউন্টার্স হয়। তার মধ্যে আমার নিজস্ব কিছু পারিবারিক অভিজ্ঞতাও আছে, আর কিছু তো আমার ক্লায়েন্টদের অভিজ্ঞতা। তার মধ্যে যেটা সব থেকে আগে আমার এক্ষুনি মনে পড়ছে তুমি জিজ্ঞেস করলে দেখে, যে আমার বাড়িতেই একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে একটু ইন্টার রিলেটেড ঘটনাটা। কি হয় জানো তো, আমরা অনেক সময় জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি না, ঘটে চলেছে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। তখন আমার বাবা জীবিত ছিলেন। একদিন সন্ধেবেলা, সুস্থই মানুষ, কোনো অসুবিধা কিছু ছিল না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছেন। তো একটু সন্ধ্যে হয়ে গেছে। তা আমাদের যেহেতু পুরনো বাড়ি, দুটো এন্ট্রেন্স, তো বাবা যেখানটায় শুয়েছিলেন সেখান থেকে পেছন দিকের এন্ট্রেন্সটা দেখা যায়। তো ওই পেছন দিকের এন্ট্রেন্সটার দিকে তাকিয়ে হঠাৎ বাবা বললেন কি, কে ঢুকলো? তা আমি বসেছিলাম, আমি তখন সবে ফিরেছি অফিস থেকে। তো আমি বললাম কই, কেউ নেই তো। আমি আবার উঠে গেলাম, দেখলাম, বললাম না কেউ নেই। বাবা কিন্তু বললেন একটা সবুজ রঙের শার্ট পরে কেউ ঢুকেছে, মানে এত ক্লিয়ারলি বললেন। এবং আমার বাবা যথেষ্ট সাহসী, বুদ্ধিমান। আমার বাবার মতন বুদ্ধিমান মানুষ আমি এই পৃথিবীতে কম দেখেছি। এরকম একটা মানুষ ভুলভাল কথা বলার কিন্তু লোক না। তার মানে উনি দেখেছেন, সেটা ওনার ইলিউশন হোক, হ্যালুসিনেশন হোক, যাই হোক, উনি কিন্তু ওটা দেখেছেন। এই ঘটনাটা আমি বলছি পরপর, কানেক্ট করছি, তাহলে বুঝতে পারবে যে এরকম ধরনের ঘটনা আমাদের সাথে অনেক সময় ঘটে। আমরা কিন্তু জিনিসগুলোকে প্রপারলি কানেক্ট করতে পারি না বা গুরুত্ব দিই না। হলো এইবারে আমার উল্টো দিকেই তো আমার বাড়িতে এই জিনিসটা সব সময় চলতে থাকে। আমার বাড়িতে যত কেয়ার গিভার্সরা থাকে তারা সব সময় বলে যে একা বাড়িতে থাকতে ভয় লাগে। আচ্ছা, একা বাড়িতে থাকতে ভয় লাগে। মনে হয় রান্নাঘরে কাজ করলে মনে হয় কেউ পেছনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং ওরা আমার বাড়িতে একা থাকতে চায় না, মানে একটা বাচ্চাকে হলেও নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি কিন্তু অতটা গুরুত্ব দিতাম না এবং আমি নিজে কোনোদিন সেগুলো সেরকম ভাবে খেয়াল করিনি, ফিল করিনি, বা তারা আমার সাথে কখনো কানেক্ট করতো না, সেটা যাই হয়ে থাকে। তারপরে একদিন আমার মা, হঠাৎ দেখছি
আমার ব্যালকনির সাথে একটা রুম আছে, ওই রুমটা বলতে পারো একটা গেস্ট রুমের মতন। ওই রুমটাতে আমার মা শুয়েছিলেন। মা হঠাৎ বলছে, ওকে একটা মাথা চলে গেল। মাথা চলে গেল? বলে হ্যাঁ, দেখলাম একটা একটা বেটা ছেলের মাথা চলে গেল। মারা তো এরকম ভাবেই কথা বলে, একটা পুরুষ মানুষের মাথা চলে গেল। পুরুষ মানুষের মাথা চলে গেল, শরীর নেই? বলে না, শরীর নেই, শুধু মাথাটা দেখেছে। তারপরে একদিন আমি সকালবেলা স্নান করে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, কেন চুলগুলো ঘরে পড়ে, এই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। আর আমি শুনতে পাচ্ছি, মানে অ্যাবসেন্ট মাইন্ডে শুনছি কিন্তু, যে সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। একটা হয় না, আমি কিন্তু খেয়াল করছি না, কিন্তু বুঝতে পারছি কেউ একটা সিঁড়ি ধরে আছে। হ্যাঁ, উঠে এলো, আমার ঘরে ঢুকলো, মানে আমার বাড়ি, মানে আমার ফ্ল্যাটের মধ্যে ঢুকলো, সেটাও আমি বুঝতে পারলাম। এবং ওই টাইমটায় সাধারণত আমার হাজবেন্ড ফুল আনতে যান। ফুল আমাদের একদম রাস্তার মোড়েই ফুল নিয়ে বসে, ওখানে উনি ওই সময় ফুলটা আনতে যান। আমি কিন্তু আমার মনে জানি যে উনি ফিরেছে, আমি কিন্তু ঘুরেও দেখিনি, আমি কিন্তু চুল আঁচড়াচ্ছি। কিন্তু আমি পুরো ফিল করতে পারলাম যে যে ঢুকেছে সে ঢুকে ওই যে ওই ব্যালকনির সাথে যে রুমটা, ওই রুমটাতেই চলে এলো। ওই অব্দিও ঠিক ছিল, সেটা আমার হাজবেন্ডই হবে, আমি তো ধরেই নেব। আমি কিন্তু সেটা নিয়ে আলাদা করে কিন্তু কিছু চিন্তা করছি না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমি বুঝতে পারছি যে আমার হাজবেন্ড ফিরেছে এবং ওই ঘরে ঢুকেছে। তারপরে হঠাৎ আমার, মানে আমি অবাক হলাম এবং সেটাকে খেয়াল করলাম, এই জন্য আমার মনে হলো সে যেন খাটের উপরে হেঁটে চলে গেল। ওখানে একটা নিচু দিবান মতন পাতা আছে, মনে হলো যেন সে ওইটার ওপর উঠে পড়লো। এইটা আমার স্ট্রাইক করলো। কেন স্ট্রাইক করলো? প্রথম কথা, আমার হাজবেন্ড যদি ফুল নিয়ে আসে ওই ঘরে ঢুকবে না। ফুল নিয়ে ও সোজা আমাদের আরেকটা বেডরুম আছে, যেটাকে আমরা ঠাকুর ঘর বানিয়েছি, সেই ঘরটাতে যাবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, খাটে তো কিছুতেই উঠবে না। তার কারণ হচ্ছে ওর এটা একটা অদ্ভুত হ্যাবিট, ও 1 মিনিটের জন্য বাইরে বেরোলে এসেই পা ধোয়। ওটা ওর একটা হ্যাবিট, এক একজনের একটা হ্যাবিট থাকে তো। এবার আমার হাজবেন্ড, আমি তো জানি, সে সোজা উঠে খাটে উঠে গেল রাস্তা থেকে এসে, এটা কোনোদিন হবে না। এই যে আমি এতগুলো কথা বললাম, এই পুরো চিন্তাটা কিন্তু আমার মাথায় ফ্র্যাকশন অফ সেকেন্ডে আসলো। আসার সঙ্গে সঙ্গে আমি ঘুরে তাকিয়েছি। তাকালাম যখন, জাস্ট একটা ঝলক চোখের কোণা দিয়ে আমি দুটো পা দেখলাম, তার থেকে বেশি কিন্তু আমি কিচ্ছু দেখলাম না। এবং বলি, স্পিরিটসকে সাধারণত দেখা যায় না, ওরা যখন তোমাকে কানেক্ট করতে চায় ওরা একটু টাচ করে, একটু নাজ করে, কোনো জিনিস একটু ফেলে দেয়, একটু কিছু তোমাকে পাঠায়, ওই যে বললাম ফেদার পাঠাবে, কয়েন পাঠাবে, এরকম ধরনের কিছু করে। আর যদি তুমি কখনো দেখতে পাও, সেই দেখাটা কিন্তু এরকমই হয়, যেরকম যে আমার বাবা বলল বা আমার মা বলল বা আমি দেখলাম, এগুলো ঝলক ঝলক আসে এবং সেটা একটা চোখের কোণা দিয়ে দেখবে। আর সেটা তার বিশেষ কিছু একটা দেবে, পুরো অ্যাপারেশন দেখা যায়, সাধারণত দেখা যায় না। কিরকম হয়তো একটু হাতটা দেখতে পেলে, একটু মাথাটা দেখতে পেলে, একটু গাটা দেখতে পেলে, এক ঝলক। হ্যাঁ, এবং যখন আমাদের দেহ দর্শন হয় তখনও কিন্তু এরকমই হয়। যদি খুব সাধনার মাধ্যমে তুমি দর্শন হয়, তাহলেই কিন্তু আমরা পুরোটা দেখি, আদারওয়াইজ কিন্তু ওরকমই দেখি। হ্যাঁ, হয়তো কেউ মা কালীকে স্বপ্নে দেখছে, খাড়াটা এক ঝলক দেখতে পেলো, হাতে খাড়া, এরকম হয়। তো যাই হোক, এবারে আমি ওই রকম দেখলাম। তখন আমি ভাবলাম দিস ইজ সামথিং সিরিয়াস। এবং আমি না কখনো সাধারণত আমার নিজের কাজগুলো, আমার নিজের কমিউনিকেশন, নিজের আকাশিক, নিজের পাস্ট লাইফ রিগ্রেশন কখনো আমি নিজে নিজে করি না, আমি কাউকে দিয়ে করাই। কেন করাই? কেন কি আমি তোমাকে বলেছি বারবার, আমি নিজে খুব স্কেপটিক। তোমারটা যখন আমি করছি আমি জানি আমি কনফিডেন্ট, কিন্তু আমারটা যখন আমি করছি আমি কিন্তু বায়াসও হয়ে যেতে পারি, যে নিজের, যার জন্য ডক্টর কখনো নিজের চিকিৎসা নিজে করে না, সেই রকমই আমি বায়াস হয়ে যেতে পারি। সেজন্য আমি কিন্তু এগুলো সবসময় অন্য কাউকে দিয়ে করাই। তো এইটার জন্য যখন আমি কমিউনিকেশন করালাম আমারই একজন কলিগকে দিয়ে, তখন আমি জানতে পারলাম যে ওটা একজন এন্টিটি। এবং খুব মজার কথা বলছি, যদিও সে আমার কলিগ, কিন্তু মানে এই ব্যাপারে কলিগ, আমরা একসাথে এগুলো করি, শিখেছি, করছি। তো ও কিন্তু আমাকে একটা নাম বলল, যেই নামটা কিন্তু ওর জানার কথা না। সে টুক আ নেম, বললো এই নামের কাউকে কি তুমি চেনো? আমি তখনই বুঝে গেছি ব্যাং অন, ও ঠিক জায়গা ধরে ফেলেছে। কেন? এই নামটা ওর জানার কথা না, এবং সেই লোকটা জীবিত না মৃত সেটাও ওর জানার কথা নয়।
বুঝতে পেরেছ? তো বললো যে, তা আমি বললাম যে জিজ্ঞেস করো কেন তোকে খুঁজছে, কেন ওখানে রয়েছে ও। হ্যাঁ, কেননা সে কিন্তু আমার কোনো রিলেটিভ নয়, কিছুই নয়, আমার হাজবেন্ডের অফিসে কাজ করত, ব্রেন টিউমার হয়ে মারা গেছে। তো আমি ওকে বললাম, সে ও একটা ঘটনা বলল যে এই জন্য ও রয়ে গেছে ওখানে। তো যাই হোক, কিন্তু জানতে পারলাম সে রয়ে গেছে, এবং সে রয়ে গেছে কিরকম রয়ে গেছে, হি ইজ অ্যাটাচড টু মাই হাজবেন্ড। হ্যাঁ সেই জন্যই তো হ্যাঁ, ওখানে ও কিন্তু আমার হাজবেন্ডের সাথে অ্যাটাচড, এবং আমার বাপের বাড়িতে যাতায়াত করে যেহেতু আমার হাজবেন্ড যাতায়াত করে। এবং তখন দেন আই রিয়েলাইজ যে বাবা যেদিন এই কথাটা বলেছিল যে কেউ ঢুকেছে, সেদিন কিন্তু তার কিছুক্ষণ বাদে আমার হাজবেন্ড এসেছিল। মানে ধরো 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার হাজবেন্ড এসেছিল। আমরা জানতাম না যে ও আসবে, কিন্তু দ্যাট স্পিরিট নিউ কে ও আসবে। হ্যাঁ, দ্যাট এন্টিটি জানতো যে ও আসছে, ওই জন্যই কিন্তু ও তখন এসেছিল ওখানে। ও অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের সাথে অ্যাটাচড। আমরা হাজবেন্ডকে ঘটনাটা বলে হ্যাঁ বলেছি, এবং তারপরে ক্লিয়ারিংটা তো আমিই করলাম, ও দেখে দিল আমাকে। তারপরে ক্লিয়ারিংটা তো আমার হাজবেন্ডের ক্লিয়ারিংটা আমিই করলাম। এবং অদ্ভুতভাবে তারপর থেকে কিন্তু আমার বাড়িতে আমার যে কেয়ার গিভার, তাদের আর এই কমপ্লেন নেই। আমার বাড়িতে কিন্তু বেশ 2-3 জন কেয়ার গিভার আছে, যারা একজন আছে অনেকক্ষণ থাকে সকাল থেকে বিকেল অবধি, আর 2 জন আছে যারা যাওয়া আসা করে, আরেকজন আছে যে সপ্তাহে 1 দিন আসে। প্রত্যেকেরই একই ফিডব্যাক ছিল যে তোমার বাড়িতে ভয় লাগে, আর এখন কিন্তু প্রত্যেকেরই একই ফিডব্যাক যে কিছু আর ফিল হয় না। ওয়্যারঅ্যাজ ওরা কিন্তু জানে না যে কি হয়েছে, কি বলছিল। মাই গড, মানে ঘটনাটা আমি ওদেরকে কিন্তু শেয়ার করিনি, কিন্তু এখন আমি সারপ্রাইজিংলি দেখি ওরা কিন্তু আর ওই ভয়ের কথাটা বলে না। আগে যেরকম বলতো যে যাবো না, একা থাকবো না, ফিল করে। আমার মেয়ে কিন্তু খুব অদ্ভুত, আমার মেয়ে সব ফিল করে, কিন্তু ওই যে বললাম আমার মায়ের মতন, ওর ভয় বলে কোনো বস্তু নেই, ওকে কেউ নাড়াতে পারে না, ওর কিচ্ছু যায় আসে না, কে এলো কে গেল ও কিন্তু জানে। ও কিন্তু আমাকে অনেকবার বলেছে যে হ্যাঁ ওরা ভুল বলে না, আছে কিছু একটা, আছে কিছু একটা হয়, সেটা ও বলে। কিন্তু ওই বাড়িতে কেউ যদি আমার পরে কেউ যদি সব থেকে বেশি একা থাকে, সে হচ্ছে আমার মেয়ে। আগে আমি বেশি একা থাকতাম, এখন ও বড় হয়ে গেছে, ও বেশি একা থাকে। আচ্ছা, মানে আপনারা কি ধরুন, মানে আপনার বাবা মা হাজবেন্ড মেয়ে একসঙ্গেই থাকে? আসলে আমাদের দুটো বাড়ি না একদম মুখোমুখি, মানে ফ্ল্যাট সিস্টেম না, মানে আমার বাপের বাড়িটা বাড়ি, আর আমি একটা ফ্ল্যাট কিনেছি এই দিকের বাড়িটা ভেঙে বাড়ি হওয়ার সময়। তো সেই জন্য মানে এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে গুলিয়েই থাকি, মানে কখনো মা এখানে বাবা ওখানে, এরকম ভাবেই আমরা থেকে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা। সেই জন্য তো এই একটা ঘটনা, এটা আমার নিজের। এছাড়া স্পিরিট কমিউনিকেশন করতে গিয়ে এরকম মানে প্যারানর্মাল অভিজ্ঞতা হয়েছে যে তোমাকে আমি কি বলবো। যেরকম একজন ডক্টর, আবার একজন ডক্টরের কথাই বলছি। ডক্টরের কথা বলতে আমার খুব ভালো লাগে, এবং আমি খুব হয়ে দেখি, আমার খুব ভালো লাগে যে ডক্টররা কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝতে পারেন, কারণ ওনারা তো সারা ডে আউট এটা নিয়ে কাজ করেন, তো ওনারা কিন্তু এগুলো বুঝতে পারেন। তো একজন ডক্টর, উনি পেডিয়াট্রিশিয়ান ফিমেল, তো উনি একদিন এরকম একটা ক্লিয়ারিং এর জন্য আমাকে কন্ট্যাক্ট করেন। তো আমি তখন বললাম যে আপনি হঠাৎ ক্লিয়ারিং এর জন্য কেন বলছেন, কি প্রবলেম আপনার, কি মনে হচ্ছে, কেন বলছেন? তো উনি আমাকে বললেন যে আমি কনফিডেন্টলি জানি যে সামথিং এরকমই কিছু একটা ঘটেছে আমার লাইফে, যেটা নর্মাল নয়। বললাম কেন? তো বলছে যে আমি আউট অফ দ্য ব্লু সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম। আউট অফ দ্য ব্লু, কোনো কারণ নেই, কোনো পার্সপেক্টিভ নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে আমি সুইসাইড অ্যাটেম্প্ট করেছি। মানে উইথাউট এনি রিজন কেউ করে? সেটাই তো, সেইটাই, ওই জন্য উনি বলছেন, এবং বলছেন যে সেদিন আমি ডিউটিতে ছিলাম দেখে আমি বেঁচে গেছি, নইলে আই উড হ্যাভ ডায়েড। হসপিটালে পেডিয়াট্রিশিয়ান, তো নাইট ডিউটি পরে, নাইট ডিউটিতে রয়েছেন, বসে বসে ওনার নাকি হঠাৎ মনে হয়েছে যে এই মেডিসিনগুলো খেয়ে নিই তো কেমন হয়, ভেবে উনি খেয়ে নিচ্ছে। খেয়েও নিয়েছে বিনাশ। তারপরে যেহেতু উনি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচারের ভেতরেই ছিলেন, সঙ্গে সঙ্গেই ওনার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যায় এবং উনি বেঁচে যান।
তার 2 মাস বাদে উনি আমার সাথে যোগাযোগ করেছেন এইটার জন্য, এবং উনি বলছেন যে ওই সময় আমার মনে হচ্ছিল someone is pursuing me to have those medicines, মানে কেউ যেন আমাকে বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ, এরকম একটা জিনিস আমার সাথে হয়েছিল। সেই জন্য আমি এটা করতে চাই, আমি দেখতে কমিউনিকেট করে আপনি দেখুন যে আমার কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হয়েছে। মানে লোকে তো তাও এটা ভেবে আপনার কাছে এসছে, লোকে এটা মানে অনেক সময় হয় কি মানে এই জিনিসগুলো ভাবেও না যে ব্যাক অফ দ্য মাইন্ড এটা কি হয়েছিল, ডিলেট করতে পারে, একদম এটা ভাবেও না জিনিসটা না পড়ে না না, কিন্তু উনি ভেবেছেন, হ্যাঁ ভেবেছেন এবং যোগাযোগ করেছেন, এবং যখন আমি কমিউনিকেট করলাম, দেখুন কিরকম আশ্চর্য, কোনো কিন্তু সম্পর্কই নেই, হসপিটাল থেকেই একটা সুইসাইডাল এন্টিটি ওনার সাথে অ্যাটাচ হয়ে গেছে, এবং তাকে কিন্তু উনি ট্রিটমেন্টও করেননি, শি ইজ আ পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড ইট ওয়াজ আ মেল এন্টিটি, আর ধরুন ওই 30-32 বছর বয়সে একটি মেল এন্টিটি। মানে পছন্দ হয়েছে এইভাবে কি আর না অ্যাটাচ হয়ে গেছে ওর সাথে, মিনস ও যখন ওর ডিসএমবডিমেন্ট হয়েছে দ্যাট টাইম শি ওয়াজ পাসিং। ওই তো ওটাই বলছি, ওর সঙ্গেই থাকে। হ্যাঁ, এবং ওকে দিয়ে এই কাণ্ডটা করিয়েছে যাতে ওই সোলটাকে নিয়ে চলে যায়, হতে পারে এরকম যে ঘটনা। কিরকম ঘটনা কি বলবো, কিরকম ঘটনা। আরেকজনের কথা বলছি, মানে তারপরে আপনি ক্লিয়ারিং করলে, হ্যাঁ মানে ক্লিয়ারিং মানে আপনি তো কমিউনিকেট করেননি, হ্যাঁ তারপরে এগুলো জানতে। হ্যাঁ কমিউনিকেট করলাম, এবং ও বলছে আমার এর সাথে কোনো লেনা দেনা নেই, আমি জাস্ট এমনি অ্যাটাচ হয়ে গেছি, আমাকে রিলিজ করিয়ে দাও, আর দিতে গেলে। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু আমি পাই যে আর্থবাউন্ড যত স্পিরিটস আছে বা এন্টিটিস আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এন্টিটি বা স্পিরিট যেটা আমরা বলি সবগুলো কিন্তু হিউম্যান নয়, অনেক এক্সট্রা টেরেস্ট্রিয়াল এন্টিটিও আছে, এক্সট্রা টেরেস্ট্রিয়ালও আছে। আচ্ছা, এরকম আছে, আবার এরকমও আছে একজনের বাড়িতে সেই পেলো, আমি তো বললাম আমি তো শুধু নিজে করি না, আমি তাকেও করাই, সেও দেখতে পায়। তো উনি আবিষ্কার করলেন একটি রাজস্থানী মহিলা তার বাড়ির মধ্যে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে এলো? এবার কোথার থেকে এলো, এটা কেন এলো, কি বৃত্তান্ত, আর তার ফ্যামিলিতে কিন্তু যথেষ্ট ঝামেলা, অশান্তি, প্রবলেম হচ্ছে। কোথার থেকে এলো, কেন এলো? রাজস্থান থেকে কিছু লেবার্স এসেছিল ওই বিল্ডিংটা বানানোর সময়। ওই বিল্ডিংটা একটা বড় কমপ্লেক্স, কিছু লেবার রাজস্থান থেকে এসেছিল, সেই লেবারদের মধ্যে কোনো একজনের মা, মানে তার মা মারা গেছে, ওর সাথে চলে এসেছিল এবং এখানে থেকে গেছে। বাপরে, কেন থেকে গেছে না, ওই যে ফ্যামিলিটা, ও দুটো বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ, ওরা এত খুশি, এত সুন্দর, আমার ভালো লেগে গেছে, আমি থেকে গেছি। মানে ও কিন্তু এখন আর করতে চাইছে না। কিন্তু কি হয় দেখো, এই ধরনের এন্টিটিরা যখন অ্যাটাচ থাকে, তোমার বাড়িতে থেকে যায় বা তোমার সঙ্গে প্রবলেম হয়, কিরকম হয়, ও যে তোমার ডিরেক্টলি ক্ষতি চাইছে তা কিন্তু না, ডেমনিক না হলে, পৈশাচিক না হলে কিন্তু তোমার ক্ষতি চাইছে না। আর ডেমনিক পৈশাচিক অকারণ তোমার সাথে চিপকায় না, হয় তুমি সাংঘাতিক একটা কিছু ভুল করে ফেলেছো, বা তোমাকে কেউ পাঠিয়েছে, মানে নয়তো তুমি ডেকে এনেছো তাকে, আর নয়তো পাঠিয়েছে, আদারওয়াইজ তো হয় না। তো এই যে নর্মাল যে এন্টিটিসরা চিপকে যায়, থেকে যায়, এদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম অকারণেই থেকে গেছে। কিন্তু কি হয়, এরা থাকলে এদের দ্বারা আমাদের চিন্তা ভাবনাগুলো ইনফ্লুয়েন্সড হয়। এরা কিন্তু ফিজিক্যালি তোমাকে কিছু করতে পারে না, এরা কিন্তু তোমার চিন্তার ভাবনাটাকে ইনফ্লুয়েন্স করে। এইবার ধরো, উনি একজন গ্রামের গরিব দুঃখী মহিলা, যার অল্প, ভদ্রলোক আমাকে ডেসক্রিপশন করছে কালো রঙের ঘাগরা চলি পরা, মিন্স শি ইজ আ উইডো। ও কালো রঙের ঘাগরা চুলি ওখানে ভিডোরা পরে, আচ্ছা, উনি দেখছে কালো রঙের ঘাগরা চলি পরা আমার হলে দাঁড়িয়ে আছে আর খুব দুঃখী। এইবার তুমি ভাবো, একটা মানুষ যে অসম্ভব দুঃখী, কোনো কারণেই ছিল দুঃখী, এবার সে যখন তোমার সাথে থাকছে, এনার্জিটা সে কি এমিট করছে, মানে ওই যে খারাপ পুয়ার ওই জিনিসটাই তো ও এমিট করছে। আর ওখানকার যে লোকজন, তারাও তো ওটার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, আর ওটাই খারাপই হবে, খারাপই হচ্ছে।
বুঝতে পেরেছি? এবার তোমার সাথে যদি একটা খুব ভালো এন্টিটি থাকে, ধরো আজকে সাই বাবা তোমার ঘরে থাকছেন, তাহলে তোমার পরিবেশটা পাল্টে যাবে। আবার একটা দুঃখী আত্মা তোমার সাথে থাকছে, তোমার পরিবেশটা পাল্টে যাবে। এইটাই হয়, বিকজ দিস ইজ অল অ্যাবাউট এনার্জি। ম্যানিপুলেশন এরকম ভাবে হয়। ও কিন্তু এসে তোমার গলা টিপে ধরছে না। আচ্ছা, এটা কিভাবে বোঝা যায়? মানে কোনো গন্ধের দ্বারা বা মানে এটা বলে নাকি যে কোনো স্পিরিট প্রেজেন্স থাকলে বেশ কিছু গন্ধ পাওয়া যায়? হ্যাঁ, এবার ওটাতেই ডিফার করা যায় যে সে ভালো না খারাপ? হ্যাঁ, এটা তো একদমই বারবার বলা হয়, এবং আমিও ১-২ বার যে টের পাইনি তা নয়, বারবার এটা বলা হয়। কিন্তু ম্যান্ডেটরি নয় যে তুমি গন্ধটা সবসময় পাবে। সে যদি চায় তাহলেই পাবে। মানে সে তোমার সাথে কানেক্ট করতে চাইলে তবে। এটা আপনি মানে অলরেডি একবার মিডিয়ামশিপে আমাদের যখন কথা হচ্ছিল তখন বললে হ্যাঁ, যে মিডিয়ামশিপ, এটা আপনারাও শুনো, মিডিয়ামশিপ শিখতে গেলে তখন নাকি যার সাথে আপনি মিডিয়াম করতে চাইছেন সে না চাইলে আপনি মিডিয়ামশিপ শিখতেই পারবেন না বা মিডিয়ামশিপ করা যায় না। মানে স্পিরিট কমিউনিকেশনটাই তাই। স্পিরিট যদি না চায় তুমি কিন্তু তার সাথে কমিউনিকেট শেখাটাও যায় না। না, শেখাও যাবে না, করাও যাবে না। ধরো আমি শিখছি না, তুমি ধরো শিখছো না, তুমি আমার কাছে এসছো, তুমি বলছো যে আমি আমার ঠাকুমার সাথে কমিউনিকেট করব, কিন্তু তোমার ঠাকুমা যদি না চান আমি কিন্তু তোমাকে কমিউনিকেট করাতে পারবো না। একদম। ঠিক সেই রকম পাস্ট লাইফ রিগ্রেশনের ক্ষেত্রেও তাই। তোমার স্পিরিট গাইডস, তোমার দেবতা, তোমার লাইফ, তোমার ইউনিভার্স, প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা ইউনিভার্সাল ডাইমেনশন আছে। সেটা যদি না চায় যে তুমি তোমার ফার্স্ট লাইফ জানো, তুমি 1000 চেষ্টা করেও জানতে পারবে না। আর এই যে আউট অফ ইনকুইজিটিভনেস কিচ্ছু করতে যাওয়া উচিত না, যে অকারণ আমি স্পিরিট কমিউনিকেশন করতে যাচ্ছি, না, দরকার নেই। আমার যদি কিছু প্রবলেম হচ্ছে, আমি কিছু অ্যাক্টিভিটিস ফিল করছি, আমি কোথাও রিপিটিং প্যাটার্নে আটকে গেছি, আমার লাইফে একই ঘটনা বারবার ঘটছে, বা আমি হঠাৎ করে একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, এবং আমার মনে হচ্ছে যে আমার স্পিরিট কমিউনিকেশন করা দরকার, এর মধ্যে কোনো এন্টিটির কোনো রোল থাকতে পারে, বা কেউ আমার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকতে পারে, বিকজ আমার নিজের যে হায়ার সোল, হায়ার সেলফ, সে কিন্তু সব জানে। সে আমাকে নোটিস করাবে যেটা হচ্ছে, তবেই দেখবে তোমার মনে হবে যে আমি যাই এটা করি। আচ্ছা, তাহলেই করা উচিত যদি কলিং আসে। আর স্মেলের কথা একদম ঠিক, যে ভালো সোল হলে সেখান থেকে ভালো স্মেল আসে, খারাপ সোল হলে খারাপ স্মেল আসে, মানে ওই আসতে পচা গন্ধ। হ্যাঁ, এই ধরনের আসে। আবার খুব ডিস্টিংটিভ স্মেলসও আসে। মানে ধরো হয়তো তোমার কোনো লাভড ওয়ান, সে হয়তো একটা বিশেষ ব্র্যান্ডের সিগারেট খেতেন, সেই সিগারেটের গন্ধটা তুমি পাবে, ওটা ভালো গন্ধও না খারাপ গন্ধও না, কিন্তু তুমি ওটা পাবে। চেয়েছি এবং পেয়েছি। মানে আমার এক আঙ্কেল, উনি মানে আই এম সো ক্লোজ টু হিম। উনি হঠাৎ 1 মাসের ক্যান্সার, মানে হঠাৎ আমরা জানতে পেরেছি ওনার ক্যান্সার, উনি মারা গেছে। যেমন আমি খুব ক্লোজ ছিলাম ওদের ফ্যামিলিরও, উনারও। তো আমি জাস্ট উনার ডেড বডির সামনে একটা কথা বলেছিলাম যে তুমি চলে গেলে একবার দেখতে দিলে না আমাকে। মানে উনি বারবার আশা করেছিলেন যে উনার মানে বেঁচে থাকা অবস্থায় আমি যাব, কিন্তু আমি গিয়েও মানে আমি তো জানতাম না উনি এত অবধি চলে যাবেন। আমি মানে ভেবেছি যে এই পরের সপ্তাহে যাবো, এই সপ্তাহটা হলো না, সামনের সপ্তাহে যাবো, তার মধ্যেই উনি শেষ। বিশ্বাস করবেন না, উনার মানে শ্রাদ্ধের কাজও না, মানে আমি উনার বডি দেখে এসেছি আমার শ্বশুরবাড়িতে 2-3 দিনের মাথাতেই। আমি যে রুমটায় বসে গান গাই, মানে গাইতাম আর কি, সেখানে আমি প্র্যাকটিস করতে বসে, এবং আমার তবলচি আমার সঙ্গে বসে আছেন, আমরা দুজনেই স্মেল পাচ্ছি। মানে মনে হচ্ছে আমার সামনে কেউ 10-12টা সিগারেট জ্বালিয়ে রেখে দিয়েছে, এবং রুমটা গন্ধের ম করছে, এত গন্ধ। মানে শুধু আমি পাচ্ছি না, কিন্তু উনিও পাচ্ছে। মানে উনি আমায় জিজ্ঞেস করছেন এত মানে উনি নিজে অবাক, কারণ আমাদের বাড়ি থেকেও সিগারেট খাননি। শুধু বাড়ি কেন, আমাদের বাড়ির যে চৌপদিটা, ওখানেও সিগারেট এই ধরনের স্মেল আসা সম্ভবই না হঠাৎ করে দুপুর 12টার সময়। তো আমার হঠাৎ মনে হলো যে বারান্দার নিচে কেউ দাঁড়িয়ে খেতে পারে। আমি
ফ্রিকশন অফ আ সেকেন্ডে উঠেই নিচে দেখেছি রাস্তা পুরো, আর আমাদের ওই রাস্তাটা পুরো ফাঁকা থাকে ওই সময়টা, কেউ যাতায়াতও করে না, আর ওখানে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার তো কোনো ব্যাপারই কেউ নেই। তো বুঝলাম কানেক্ট করতে চাইছে, বা হয়তো ওই দেখতে এসছে, বা আমি যেটা বলে এসছিলাম ওটা হয়তো উনি জানান দিতে এলো। আমি বুঝতে পারলাম, মানে ওই মেসেজটাই আমার মাথায় এলো, তাহলে তুমি জানান দিতে এলে বিশ্ব। আমি ওখানেই বসে মানে যিনি আমার তবলছি ছিলেন ওনার সামনেই বসে আমি প্রেয়ার করলাম যে তুমি এসছো, বুঝতে পেরেছি, তোমার আত্মার শান্তি হোক, তুমি তোমার যাত্রা ঠিক হোক, তুমি চলে যাও। উনি, আপনি বিশ্বাস করবেন না, তারপরে 5 বছর কেটে গেল, আর আর কোনো স্মেল পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমি এই ঘটনাটা তার ছেলের সাথেও শেয়ার করি, তার ছেলে আর আমি সেম ব্যাচের বন্ধু, তার ছেলের সাথেও আমি শেয়ার করেছি। ও খুব অবাক, মানে মানে ও শুনে খুব অবাক যে এরকমও ঘটেছে। যে হ্যাঁ, ও অবাক, মানে ও অ্যাকচুয়ালি এরকম, মানে ওর কোনো আইডিয়া নেই যে এরকম ভাবে কেউ কানেক্ট করতে পারে, বা এই যে এনার্জি ট্যাপিং গুলো হয় এগুলো করতে পারে। এই যে আজকে আমার অলৌকিকের যাত্রা কিন্তু এই এনার্জি ট্যাপিং দিয়ে এনে রাখে। তো এটা হয়, বা হয়তো আমি যে ওই কানেক্টটা বলে এসেছি যে তুমি ছেড়ে চলে গেলে একবার, মানে আমি এতটাই ক্লোজ ছিলাম উনার, তো ওইটা হয়তো উনি জানেন না এসছে কি জানেন। এবং অনেক সময় এরকমও হয়, এই যে বারবার আমি বলছি না যে স্পিরিট অনেক সময় এমনিও অ্যাটাচ হয়ে যায়। এই যে এমনি অ্যাটাচ হয়ে যাওয়াটা, মানে অ্যাপারেন্টলি কোনো কারণ নেই, কিন্তু সাধারণত স্পিরিট তাদের সাথেই অ্যাটাচ হয় যারা একটু লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, মানে খুব দুঃখী হয়ে আছে কোনো কারণে, হ্যাঁ, মনে মনে ভাবছে আমার কেউ নেই, আমাকে হেল্প করার কেউ নেই, হ্যাঁ, আমাকে দেখার কেউ নেই, আমার জন্য ভাবার কেউ নেই, দুর্বলটাই তখন স্পিরিট চলে আসে। অনেক সময় হয় না, আমরা চলতে হে ভগবান, আমার কি এটা হতে পারে না, আমাকে কি কেউ দেখতে পারে না, আমাকে কি কেউ হেল্প করতে পারে না, স্পিরিট চলে আসলো, অ্যাটাচ হয়ে গেল। ও কিন্তু কিছু খারাপ চেয়ে আসেনি, কিন্তু ওর থাকাটাই আমার জন্য প্রবলেমেটিক, মানে ও তো নিজে লো, উল্টে তোমাকেও লো ফিল করাবে। হ্যাঁ, কেন কি ও তো লো ভাইব্রেশনে রয়েছে, সেই জন্যই তো আর্থ বাউন্ড হয়ে গেছে। ও যদি হায়ার ভাইব্রেশনে থাকতো তো লাইটে চলে যেত, ঠিক যেতে পারেনি তো। আচ্ছা ম্যাম, আরেকটা কেস বলবেন বলছিলাম, ওনাকে থামিয়ে এতগুলো কথা বললাম, আপনি ওই হ্যাঁ, আচ্ছা, আরেকটা কেস বলছি, সেটা হচ্ছে, এটা সবার একটু অ্যাওয়ারনেসের জন্যও বলছি। এই যে আমরা বিভিন্ন লোকেদের কাছে বিভিন্ন কিছুর জন্য যাই, হ্যাঁ, যে আমার এটা মানে তন্ত্রক্রিয়া করার জন্য, এটা করার জন্য, ওটা করার জন্য, ভালোর জন্যই হয়তো যাচ্ছি, কারোর ক্ষতি করতে যাচ্ছি না, আমার এই কাজটা ভালো করে করে দাও, ওই কাজটা ভালো করে করে দাও, সেই জন্য যে আমরা যাই, কার কাছে যাচ্ছি ভীষণ অ্যাওয়ার হওয়া দরকার একদম। এই রিসেন্টলি আমার একটা অভিজ্ঞতা হলো, আমি তো চিন্তাই করতে পারি না মানুষ এরকম করতে পারে। আমার একজন খুব ক্লোজ পরিচিত, দীর্ঘদিনের পরিচয় তার সাথে আমার, এবং উনি একজনের কাছে যেতেন যে ওয়েকা, তারপরে ভুডু, এই সমস্ত প্র্যাকটিসেস করে, স্পিরিট ফিরিট নিয়ে ও কাজ করে। তার কাছে উনি যেতেন ছোটখাটো জিনিস, মানে বিজনেসটা যাতে ভালো চলে, হ্যাঁ, এটা যাতে হয়, ওটা যাতে হয়, সেই সব জন্য যেতেন। তো উনি কিন্তু ওনাকে বহুবার বেশ ঠুকিয়ে ঠুকিয়ে অনেকগুলো করে টাকা নিয়েছে, এবং একসময় এই ভদ্রমহিলা বুঝতে পেরে গেছে যে আমাকে ঠকাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরের থেকে উনি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর কি হয়েছে, এখন যে ওই যে প্র্যাকটিশনার ভদ্রমহিলা, তার এটা কিন্তু পুরোটাই প্রথমে আমরা স্পিরিট কমিউনিকেশনের দ্বারা জানতে পেরেছি, এবং পরে ভেরিফাই করার পর বাকিটা বলছি কি হয়েছে। তো এই ভদ্রমহিলা হঠাৎ প্রায় 2 বছর বাদে ওনাকে ফোন করেছে যে তোমার ছেলের ওপর এরকম একটা কিছু ডেথ স্পেল করা হয়েছে, ইয়োর সান উইল ডাই, তুমি আমার সাথে এক্ষুনি ইমিডিয়েটলি যোগাযোগ করো, আমি একমাত্র তোমাকে এটার থেকে রক্ষা করতে পারি। তুমি জানলেন কি? যা, এবার বলছি, অনেক সময় এই আমাদের মতন লোকেদের কাছে না র্যান্ডম মেসেজেসও আসে, র্যান্ডম মেসেজ আসে। হ্যাঁ, এবার কখনো কখনো এরকম র্যান্ডম মেসেজ এসেছে যাকে আমি চিনি না, তখন কি করে আপনি তখন কানেক্ট করা যায় না। তবে আবার এরকমও হয় স্পিরিট ফোন নাম্বার দিয়ে মেসেজ করে,
আমি শুনেছি, আমার ক্ষেত্রে হয়নি, কিন্তু আমিও র্যান্ডম মেসেজ অনেকবারই পেয়েছি। এবার চেনা লোক হলে তাকে হয়তো আবার বিনিয়ে বলে দিলাম, ডিরেক্ট তো আর বলে দে না, শোনো তোমার না এটা আমি জানতে পেরেছি, ইনিয়ে বিনিয়ে হয়তো একটু এদিক ওদিক করে বলে দিলাম, একটু নক করে দিলাম, একটু অ্যাওয়্যার করে দিলাম, তো হতেই পারে, এটা কোনো ইয়ে না। কিন্তু ও বারবার ওকে নক করছে, এবং সত্যি কথা বলতে কি ছেলের ওনার একটু সিঁড়ি থেকে স্লিপ করে পায়ে একটা ফ্র্যাকচারও হয়েছে। এবার মায়ের মন, তাই ভদ্রমহিলা যায়নি বা যোগাযোগ করে না, এতটাই চটে গেছে। এবার ছেলেকে পার্সু করছে এবং নানা রকমের ভিডিও টিডিও পাঠাচ্ছে, তোমার মাকে বলো এক্ষুনি যোগাযোগ করতে, নইলে তোমার সর্বনাশ হয়ে যাবে, এসব অনেক কিছু করছে। তো আমি ওদের কমিউনিকেশন করতে বসলাম, করতে বসে প্রথম কথা পাওয়া তো গেলই, আছে, মিথ্যা কথা বলেনি, ঠিকই বলেছে, কিন্তু ইট ইজ ডান বাই হার অনলি। মানে এটা উনিই করেছেন? উনিই করেছে। মানে মানুষ কতখানি মানে আমি করে আমিই বাঁচাবো, এই ভগবান। আচ্ছা, আবার কি এবং আমি ছেলেটিকে বসিয়েছিলাম কমিউনিকেশন করাতে, ছেলেটি কিন্তু নাস্তিক, ও কিন্তু একদম কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু ওর মায়ের জবরদস্তিতে ও বসলো, এবং ওকে যখন আমি কমিউনিকেট করালাম, ও তো পুরো ওভারওয়েলড, ও তো দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, এবং ওর কাছে র্যান্ডামলি পুরো ডাউনলোড হচ্ছে কাদেরকে পাঠিয়েছে, কারা আছে, এবং ছেলেতেই আমাকে এটা বলল যে ও অবস্থা এখন ভীষণ খারাপ, ফাইন্যান্সিয়ালি শি ইজ কমপ্লিটলি ব্রোকেন, নেশাগ্রস্ত হয়ে গেছে, এবং টাকার দরকার, এইসব করছে। এরকমও লোকজন আসলে ওই মানে এটা প্যারানরমালের থেকেও প্যারানরমাল, মানে এগুলো মানে কি বলবো, এবং এটা কিন্তু একটা ভীষণ খারাপ জিনিস। আমি যদি কোনো জিনিস শিখে থাকি, আমি যদি কোনো জিনিস সাধনার দ্বারা প্রাপ্ত হয়ে থাকি, সেটাকে এরকমভাবে মিসইউজ করা একদমই উচিত না। তাই জন্য আমি বলবো, কার কাছে যাচ্ছেন, কি করাতে যাচ্ছেন, ভীষণ মাইন্ড করুন, ভীষণ খেয়াল করে যাওয়া দরকার। আর মানে এখন কি হয়েছে, ইন্টারনেট হওয়াতে, অনলাইন কোর্সেস হয়ে যাওয়াতে, এবং মিথ্যে কথা বলবো না, অনলাইন কোর্সেস গুলোর থেকে কিন্তু যার পিক করার, সে কিন্তু অনেক ভালো গ্র্যাব করে নিচ্ছে, করে সেটাকে কিন্তু মিসইউজ করছে। এবার দেখুন, পাওয়ারের তো দুটো হয়, একটা ঠিক হয়, একটা মানে বাজে দিকে হয়, একটা ভালো দিকে হয়, যে যেটাকে ইউজ করবে ইন্টারনেটের মতো। এবং দুখানা এন্টিটি প্রচন্ড পাওয়ারফুল এন্টিটি পাঠিয়েছে, মানে স্পিরিট। আচ্ছা ম্যাম একটা মাঝখানে লাইন বললো, এপিসোডের একদম শেষ, তো ওইটা নিয়ে আলোচনাটা শেষ করব, যে এই যে স্পিরিট, মানে হিউম্যান বিং স্পিরিট ছাড়া আরো কিছু এন্টিটিস আছে, এগুলো কি কিছু? এগুলো অ্যাকচুয়ালি দেখো, আমরা তো আমাদের যে ইউনিভার্সটা, এটা অনেকগুলো ডাইমেনশনে ভাগ করা, তো আদার ডাইমেনশনস থেকে অনেক সময় অনেক এন্টিটিসরা এখানে চলে আসে, তার মধ্যে কিছু হয়তো ডেলিভারেটরি আসে, এই ডাইমেনশনটা কেমন কি সেটা ফিল করতে, অনুভব করতে আসে, আবার কিছু আসে চলে এসছে বাই চান্স, ছিটকে ছুটকে হয়তো ঢুকে পড়েছে, হয়তো আসতেই চায়নি, এরকমও চলে আসে। তো এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে এন্টিটিসরা থাকে, এরা কিন্তু সাধারণত খুব কিছু একটা ক্ষতি করার জন্য আসে না, এরা কিন্তু জাস্ট এখানকার লুক অ্যান্ড ফিলটা নেওয়ার জন্য আসে। আমি আমার এই কাজে একজনের ক্ষেত্রে এক্সট্রা টেরেস্ট্রিয়াল এন্টিটি পেয়েছি। কিরকম? ওনার যখন আমি করাচ্ছিলাম কমিউনিকেশন, ওই ভদ্রলোক কিন্তু অদ্ভুত, ওনার দুটো এন্টিটি আমি পেলাম, যেটা একটা ওনার মানে বেশ আগের লাইফ থেকে ওনার সাথে আছে, এরকমও কিন্তু হয়, মানে পাস্ট লাইফ থেকে এন্টিটি অ্যাটাচমেন্ট ক্যারিড ফরওয়ার্ড। হ্যাঁ, ওনার হ্যাঁ এরকম হয়, এটা আমি থিওরিতে পড়েছিলাম, কিন্তু সেদিন ওখানে বাস্তবে আমি পেলাম, এটা ওনার পেলাম, পাস্ট লাইফ থেকে একটা এন্টিটি ছিল। আর ওনার ক্ষেত্রে আমি কিন্তু এক্সট্রা টেরিস্ট্রিয়াল এন্টিটি পেলাম, এবং উনি যেটা আমাকে ডেসক্রিপশন করছেন, প্রথমে বলছে ওরে বাবা এত ইটি,
ইটি ইটি মানে এক্সট্রা টেরিস্টার এন্টিটিকে তো ইটি বলে না। ও হ্যাঁ আমি বলছি যে ওরে বাবা এ তো ইটি, এরকম করে বলছে। তা আমি তখন একটু কনসেন্ট্রেট করে দেখার চেষ্টা করলাম। আমি যেটা পেলাম, আমি যেটা দেখতে পেলাম, পরে ওনার সাথে যখন আমি রিকনফার্ম করলাম, একটা না একটু ওপেক একটা ফিগার উইচ ইজ ব্লুইশ ইন কালার। পুরো ব্লু বলবো না, ব্লুইশ ইন কালার, কিন্তু ট্রান্সপারেন্ট, মানে সেমি ট্রান্সপারেন্ট, যেটাকে আমরা ওপেক বলি, সেমি ট্রান্সপারেন্ট এইরকম। এবং তার সাথে উনি কিন্তু খুব একটা ভালো করে কমিউনিকেশন করতে পারলেন না। যতটুকু কমিউনিকেশন আমি ওনাকে জোর করে করালাম, তাতে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে ও এসে পড়েছে আর কি, এসে পড়েছে, এবং ওর এই 30s এর টাইম থেকে ওর সাথে অ্যাটাচড আছে, এবং নাও হি ইজ 55। এত বছর ধরে সবকিছু ক্যারি করছে, তাও আবার আগের জন্ম থেকে। আগের জন্ম থেকে একটা ছিল, সেটাকেও রিলিজ করালাম আমি। আগের জন্ম থেকেও একটা ক্যারি করছিল। মানে কি যেন বুঝবে যে প্রবলেমস গুলো হচ্ছে, তবে তো বুঝবে যে আমার উপর মানে বা স্পিরিট প্রেজেন্স আছে। হ্যাঁ, কারোর ওপর। এদের এদের এই ভদ্রলোকেরটা যেটা আমি পেলাম প্রবলেম, সেটা হচ্ছে যে এই ভদ্রলোকের জুয়া খেলার হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা, ছাড়তেই পারছে না। উনি কিন্তু চাইছে ছেড়ে নিতে। এটাও স্পিরিট প্রেজেন্সের জন্য হতে পারে। এন্টিটি হয়, এন্টিটি অ্যাটাচমেন্টে হয়। অ্যালকোহল, অতিরিক্ত অ্যালকোহল নেওয়া, এটাও কিন্তু একটা এন্টিটির পার্সু করে এন্টিটি। মানে উনি চাইছেন না, তবে হচ্ছে, সেইটা বুঝতে হবে যে কোনো এন্টিটিস এর দ্বারা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে চেক করানো যেতে পারে। যেতে পারে, যেতে পারে। এবং ইভেন অতিরিক্ত অ্যালকোহলও তাই। কিন্তু একদম নতুন জিনিস শুনলাম, যদিও মানে এপিসোড পুরো নতুন নতুনই জিনিস শুনলাম। ড্রাগ, অ্যালকোহল, জুয়া, এগুলো কিন্তু অনেক সময়ই এন্টিটি অ্যাটাচমেন্টের দ্বারা হতে পারে, হতে। যদিও আমি প্রফেশনালি করি না, অ্যাস্ট্রোলজি করি না, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে কিন্তু দেখাবে যে জুয়ার ওর নেই, কিন্তু ওর গ্রহচক্রের পজিশনিং এরকম আছে যে ওর এন্টিটি অ্যাটাচমেন্ট হতে পারে, তখনও কিন্তু ধরা যায়। সেটা তো বাদই দিলাম, সব জ্যোতিষীর ক্ষমতাও নেই ওটা বার করা, সব জ্যোতিষী অতটা না, কিন্তু যেগুলো দেখে মানুষ লক্ষণ হিসেবে বুঝতে পারে, কতগুলো লক্ষণ আমি বলে দিচ্ছি যেগুলোতে বোঝা যায় এন্টিটি অ্যাটাচমেন্ট। সেগুলো হচ্ছে যে ডিপ্রেশন। ডিপ্রেশন ইজ নট অলওয়েজ ক্লিনিক্যাল। অনেক সময় এন্টিটি অ্যাটাচমেন্ট থেকে ডিপ্রেশন হয়। আচ্ছা, অনেক রকম ক্রনিক ডিজিজেস তোমার ফ্যামিলিতে কারুর নেই, তোমারও আসলে নেই, কিন্তু সেটা ম্যানিফেস্ট করছে। মানে ধরো কোনো একটা অসুস্থতা কেউ ফিল করছে, কিন্তু সেটার কোনো মেডিকেল রিপোর্টে আসছে না। কি অবস্থা! এরকম কিন্তু অনেক সময়ই হয়, যেটাকে আমরা কি বলি সাইকোসোম্যাটিক ডিজিজ। আমি কিছুদিন আগে একজনকে পেয়েছিলাম, তার প্রচন্ড গাঁটে ব্যথা। গাঁটে ব্যথা মানে কি, এক একটা আঙুলের গাঁটে পর্যন্ত ব্যথা। ইয়াং, মানে 30 বছরও হয়নি, 28 বছর বোধহয় বয়স, একটি মেয়ে, ভালো লেখাপড়া জানা মেয়ে। এবং ও যত রকমের টেস্ট, চিকিৎসা সবকিছু করা হয়ে গেছে, অনেক ডক্টর দেখিয়েছে। শেষে একজন খুব এক্সপেরিয়েন্সড অর্থোপেডিক ডক্টর, অনেক বয়স ওনার, উনি ওকে বলেছে তোমার এটা সাইকোসোম্যাটিক। তারপরে ও কোথার থেকে খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করেছে, এবং যখন তার আমি কমিউনিকেশন করলাম, সাইকোসোম্যাটিকটা কি, মানসিক মানে কি, ও কিন্তু মিথ্যা কথা বলছে না, ও কিন্তু পেনটা ফিল করছে, ওর কিন্তু সত্যি সত্যি ফিল হচ্ছে, কিন্তু মানসিকভাবে ফিল হচ্ছে। ওটার কোনো মানে কোন রিপোর্টে কিছু আসছে না। ও মানে মানে মানসিক ভাবেও বুঝতে পারছে এখানে এখানে ওর সব জায়গায় ব্যথা, কিন্তু ওর হাজার রিপোর্ট, হাজার ডাক্তার, হাজার কিছুতেও কিচ্ছু আসেনি। তারপর
তারপরে ওর আমি এখন এই সবে 3rd সেশনটা করেছি, দুটো সেশন করার পর থেকেই অনেক ভালো আছে। 3rd সেশনটা এখন করলাম। হ্যাঁ, কিন্তু ও না ভীষণ উইক, এত উইক, ওকে আমি একসাথে পুরোটা করাতেই পারছি না। মানে এত ভয় পেয়ে যাচ্ছে, এত হয়ে যাচ্ছে যে আমাকে ওকে ছেড়ে দিতে হচ্ছে। কেন দেখো, যখন আমি কারোর কমিউনিকেশন করাবো, আমি তো বললাম আমি একটা অন্য পদ্ধতিতে করাই, আমি তাকে দেখিয়ে দিই, সে দেখে সে নিজেই রিলিজটা করে, আমি তাকে ইনস্ট্রাকশন দিতে থাকি। যদিও আমি কিন্তু কন্টিনিউয়াস তার সাথে এনার্জেটিক্যালি জুড়ে থাকি, কিন্তু তবু তার মধ্যে তো সেই জোরটা তাকে রাখাতে হবে। এবং আমি নিজে বুঝি বা বোঝার চেষ্টা করি যে কত দূর অবধি তাকে আমি স্ট্রেচ করতে পারবো। এরকমই হয়েছে, বলছি একজনের আমি একদিনে 6টা রিলিজ করিয়েছি, আবার এর ক্ষেত্রে কিন্তু 3 দিন লাগলো আমার 3টে রিলিজ করাতে। সবসময় যে ডিসএমবডিড বিংরাই এন্টিটি হয়ে অ্যাটাচমেন্ট হবে এরকম কিন্তু কোনো মানে নেই। বিকজ এন্টিটি অ্যাটাচমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা থট, একটা থট ব্রেনের মধ্যে অ্যাটাচ হয়ে যাওয়া। যদি তুমি মডার্ন সায়েন্স দিয়ে এটাকে ব্যাখ্যা করতে চাও, সেটাই কিন্তু এন্টিটি হয়ে যায়। এবারে ধরো কোনো একটা বাচ্চা, তাকে ছোটবেলায় কোনো একজন ব্যক্তি প্রচন্ড জাজ করতো, এই তুই কালো, এই তুই কালো, এই তুই কালো। বা ধরো কোনো একটি মেয়ে সাথে এরকম হয়েছে, ওকে তার কাকিমা সারাক্ষণ বলতো তুই কালো, তুই কালো, তুই কালো। এবার ওর ব্রেনে কিন্তু ওর কাকিমা একটা এন্টিটি হয়ে গেছে, এবং সেই এন্টিটিটা ওকে কি করছে, কন্টিনিউয়াস ওর যে কনফিডেন্স লেভেল সেটাকে নষ্ট করে দিচ্ছে। ওর ব্যাক অফ দ্য মাইন্ডের ডিপ ইনসাইড কোথাও বসে আছে যে আমি কালো, আমি দেখতে ভালো না, আমাকে কেউ পছন্দ করে না। এটাও কিন্তু এক ধরনের এন্টিটিরই সমস্যা। এটা ডিসএমবডিড বিং নয়, কিন্তু এটাও এক ধরনের সমস্যা। এই এন্টিটিগুলোও কিন্তু স্পিরিট কমিউনিকেশনের মাধ্যমে রিমুভ করা যায়। এটা একদমই রিমুভ, মানে সাইকোলজিক্যালি যে সমস্যাগুলো, সেই আমরা কিন্তু এই যে সাইকোলজিক্যাল সমস্যাগুলো, এগুলোকে কিন্তু একটা এন্টিটি হিসেবেও ট্রিট করি, এবং ওইটা কিন্তু আমরা রিমুভ করতে পারি। ওই যে যার কথা বলছি তোমাকে, যার ওরকম গাটে গাটে প্রবলেম, ওর কিন্তু 3টে এন্টিটি, 3টেই জীবিত। তার মধ্যে একজন ওর বাবা, অসম্ভব জাজমেন্টাল। বাবা জীবিত, কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু বাবা অসম্ভব জাজমেন্টাল। এবং বাবার ওই জাজমেন্টস ওকে ছোটর থেকে এমন দমিয়েছে, ওর ভেতরে এমন একটা সাপ্রেশন তৈরি করেছে। আচ্ছা, এই একটা প্রবলেম। ওর আরেকটা প্রবলেম হচ্ছে, ওর যখন কলেজে পড়তো সেই সময় ওর একটা স্ক্যান্ডেল হয়। কিরকম স্ক্যান্ডেল? ও কোথাও আর কি কলেজের কোনো এক্সকারশন ট্যুরে গেছিল, অল্প বয়সে যেটা হয়, কোনো ছেলে বন্ধুর সাথে হয়তো একটু বসেছে, কথা বলেছে, গল্প করেছে, সেইটা আরেকজন যে ওকে বোধহয় পছন্দ করতো, সে এসে রটিয়ে দিয়েছে। ও একসাথে রুমে ছিল, এই ছিল, ওই ছিল, স্ক্যান্ডাল যেরকম ভাবে রটে। এবার দেখো, সত্যি কথা বলতে আজকাল তো এগুলো কোনো ব্যাপার না, লোক থাকেও, হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু ও যেই জায়গার মানুষ, যেখান থেকে ও এসছে, যে গ্রামের মেয়ে, সেখানে এগুলো রটা বা এগুলো নিয়ে কথা হওয়া, তার ফলে ওকে কিন্তু অনেক দিনের জন্য হস্টেল এবং কলেজ ছেড়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল। বাড়ির লোক ডেকে নিয়েছিল। এবার যখন বাড়ির লোক ডেকে নিয়েছে, ওর উপরে কি ধরনের প্রেশার, তারপর বিয়ের প্রেশার, দুটোই হয়েছে। এই যেগুলো, এগুলো কিন্তু ওর ব্রেনে একটা এন্টিটির মতন কাজ করছে, এবং ওর এই সাইকোসোম্যাটিক পেনটা হচ্ছে। পেন তো ওর আমি ফার্স্ট সেশনেই রিমুভ করিয়েছি, যেহেতু সাইকোসোম্যাটিক সেই জন্য বলছি। সত্যিকারের আর্থ্রাইটিসের পেন কিন্তু এন্টিটি দিয়ে হবে না, মাকে যেন এটা না ভাবে। হ্যাঁ, সেটা তো মেডিকেল চিকিৎসা আছে, কিন্তু আমরা বলি যার মেডিকেল কোনো প্রুফ নেই, পাওয়া যাচ্ছে না কিছু, যেটা ডক্টররা বলছে যেটা সাইকোসোম্যাটিক, তাদেরকে কিন্তু আমরা স্পিরিট কমিউনিকেশন এবং এন্টিটি রিমুভাল করে অনেক রিলিফ দিতে পারি। আচ্ছা, বিশেষ করে এই যে জাজমেন্ট কিন্তু আমাদের থিওরি অনুযায়ী একটা ব্ল্যাক ম্যাজিকের মতন কাজ করে। হ্যাঁ, ওই যে বলে না, কারণ নজর বানের সমান। একদমই তাই। মানে ইভেন এরকম যে আননোন পার্সনের জাজমেন্ট, মানে ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা সুন্দর শাড়ি পরেছো, একজন দেখলো তোমাকে,
দেখে মনে হয়েছে ইস স্যার কি ছিঁড়ি এত সুন্দর একটা শাড়ি পরে যাচ্ছে, কই আমি তো পাই না, আমার তো একটা এরকম শাড়ি হতে পারতো। ওটা ব্যাস ব্যাড এনার্জি কাজ করে। বা ব্যাড এনার্জি কাজ করলে, এবং তুমি যদি তখন কোনো কারণে একটু লো ভাইব্রেশনাল থাকো, স্টেটে থাকো, তুমি ওটা পুরো ক্যাচ করে নিলে এবং তোমার ব্রেনের মধ্যে ওটা একটা এন্টিটি হয়ে ঢুকে গেল এবং তোমাকে ওর দিনরাত বলবে তুমি এই শাড়িটা পরার যোগ্য নও, তোমার কোনো যোগ্যতাই নেই এই শাড়িটা পরার। একদম ঠিক কথা, সেটা একদম ঠিক। এই ধরনের সমস্যাও কিন্তু মানুষের হয়। এখনকার সময়ে দুটো জিনিস ভীষণভাবে কাজ করছে। একটা হচ্ছে এই যে সত্যিকারের যেগুলো ব্ল্যাক ম্যাজিক, মানে নানা রকমের এইগুলো লোকেরা যেখান থেকে তো শিখে ফেলছে, সবকিছু তো ইন্টারনেটে এবং এই টোটকার কথা আমি বারবার বলেছি, এই যে এরম ভাবে লোককে এরম করে বশীকরণ করুন, এরম করে অমুক করুন, এমন করে তমুক করুন, এইগুলো বলে দিচ্ছে এবং লোকজন কিন্তু করছে এবং করে কে যে সাকসেসফুল হয়ে যাচ্ছে কেউ জানে না। তো বারবার করতে করতে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, করতে করতে একসময় হয়তো ওটা এফেক্টিভই হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো যাচ্ছে, কেউ হয়তো ওই ছবির দিকে তাকিয়ে মনে মনে এমন তাকে জাজমেন্ট করছে বা এত নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে যে সে ঘরে বসে এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে, ওখানে সে জানতে পারছে না। বিকজ এনার্জি ক্যান বি ট্রান্সমিটেড টু এনিওয়্যার। একদম তাই, এনার্জি মানে যেখান সেখান ট্রান্সমিট হতে পারে। এরকম আজকালকার জেনারেশন আমি জানি না কতটা বিশ্বাস করে, বাট এটা মেনে চলাই উচিত। হ্যাঁ হ্যাঁ একদম। আর এগুলো মানে বাস্তব, এটা যদি আপনারা ভাবেন যে এটা একদম অবাস্তব, একদমই না, এটা পুরোটাই বাস্তব। একটু সার্চ করুন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আমি তো সবসময় এটা বলি যে যারা এগুলো বিশ্বাস করেন না তাদের বিশ্বাস করার প্রয়োজনও নেই, যারা বিশ্বাস করেন তাদের জন্যই কিন্তু এই এতগুলো ইনফরমেশন বলা। একদম যারা বিশ্বাস করেন না তাদের তো প্রয়োজনও নিয়ে বিশ্বাস করার, কেন তারা ভালো আছেন লাইফে, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটেনি কখনো না, তাই জন্য ওনারা বিশ্বাস করছেন। বিশ্বাস করেন না করছেন ঠিক আছে, আবার তারা কিন্তু ঘুরে ফিরে এরকম ভিডিওগুলো পুরোটা দেখবেও, হ্যাঁ, এসে কমেন্ট করবে আপনারা ভুলভাল ভাবে। আরে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে শুনবেন না, বা আবার শোনেনও যদি তাহলে সেটা নিয়ে সার্চ করুন না। হ্যাঁ, পড়াশোনা করুন, একদম জানুন, একদম অ্যানশিয়েন্ট হিস্ট্রি পড়ুন, সবটা তো লেখা আছে। একদমই। আর যদি আপনার বিশ্বাস করার প্রয়োজন পড়েনি, আমি বলবো আপনি খুব ভালো আছেন, ভালো আছে মানে আমি আগে আনন্দে থাকুন। আগে ২-৩ জনকে এরকম কমেন্টে লিখেও ছিলাম যে আপনার খুব ভাগ্য ভালো, আপনার সাথে এরকম ঘটনা ঘটেনি, একদমই, আপনি ভালো থাকুন। এগুলো যাদের সাথে ঘটে তারাই তারাই জানে কি ঘটে। একদম একদম। তো আমাদের এপিসোড একদম শেষ। তো ম্যামকে আমরা অন্য এপিসোডে আবার চাইবো, অন্য একটা কোনো কিছু জিনিস নিয়ে আলোচনা হবে, ম্যামেরই কেস হিস্ট্রি থাকবে। তো আজকের জন্য এটুকুই, নমস্কার।